দিল্লির রাজপথ থেকে আসা এক ঐতিহাসিক বার্তা কি বদলে দিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনীতির চিরচেনা মানচিত্র? সুপ্রিম কোর্টের একটি পর্যবেক্ষণ কি পশ্চিমবঙ্গের সেই সব হেভিওয়েট নেতাদের রাতের ঘুম কেড়ে নিল, যারা গত কয়েক মাসে বা বছরে এক দল ছেড়ে অন্য দলের ঝান্ডা হাতে নিয়েছেন? আপনার মনে কি প্রশ্ন জাগছে না যে মানুষের ভোটে জেতার পর কেন রাতারাতি আদর্শ বদলে যায়? আর এই রাজনৈতিক উত্তাপের মাঝে হঠাৎ করে রাজ্য জুড়ে মন্দির ও মসজিদ থেকে মাইক খোলার হিড়িক কেন? এটা কি নিছকই শব্দদূষণ রোধ, নাকি এর আড়ালে ঢাকা পড়েছে নিয়োগ দুর্নীতি বা ডিএ এর মতো জ্বলন্ত ইস্যুগুলো? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন কিছু পর্দার পেছনের তথ্য ফাঁস করব যা এর আগে আপনি কোনো নিউজ চ্যানেলে শোনেননি। এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা বিচার করব গণতন্ত্র কি সত্যিই বিপন্ন, নাকি আইনের জালে ফেঁসে যাচ্ছেন বাংলার দাপুটে রাজনীতিবিদেরা। দিল্লির সুপ্রিম কোর্ট থেকে আসা সাম্প্রতিক এক পর্যবেক্ষণ শুধু মহারাষ্ট্রের শিবসেনা ভাঙন মামলার রায় নয়, এটি গোটা ভারতের রাজনীতির জন্য একটি টাইম বোমা। শীর্ষ আদালত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে কোনো বিধানসভা বা লোকসভায় কোনো একটি উপদলের বিধায়ক বা সংসদ সংখ্যা বেশি হলেই তারা নিজেদের আসল দল বলে দাবি করতে পারবে না। দলের আসল মালিকানা বা নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নির্ধারিত হবে সেই দলের সাংগঠনিক কাঠামোর ওপর। সহজ কথায় বলতে গেলে কোনো দলের চেয়ারম্যান বা সভানেত্রীর অধীনে যে কোর কমিটি থাকে তারাই হলো দলের প্রাণভোমরা। একদল বিধায়ক বেরিয়ে গিয়ে যদি দাবি করেন যে আমরাই আসল দল, তবে আইনের চোখে তা আর টিকবে না। এই পর্যবেক্ষণটি পশ্চিমবঙ্গের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ বাংলার রাজনীতিতে আয়া রাম গয়ারাম সংস্কৃতি গত কয়েক বছরে ভয়াবহ আকার ধারণ করেছে। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এখন সেই সব নেতার কপালে চিন্তার ভাঁজ পড়েছে, যারা মনে করেছিলেন বিপুল সংখ্যায় দলবদল করলে হয়তো দলত্যাগ বিরোধী আইনের বা এন্টি ডিফেকশন লয়ের হাত থেকে বেঁচে যাবেন। আমরা যদি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এই রায়টি বিশ্লেষণ করি, তবে দেখা যায় গত লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর একদল নেতা তৃণমূল থেকে বিজেপিতে বা বিজেপি থেকে তৃণমূলে আসার যে খেলা শুরু করেছিলেন তা এখন আইনি সংকটের মুখে। যারা ঘাসফুল প্রতীকে জিতে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন, তারা কি একবারও ভেবেছেন যে মানুষের দেওয়া ভোটটি কোনো বিশেষ ব্যক্তির জন্য ছিল না, ছিল প্রতীকের জন্য? সুপ্রিম কোর্ট বলছে আপনি যদি প্রতীকের বিরুদ্ধে গিয়ে অন্য দলে যোগ দেন এবং সেই দলটিকে নিজের বলে দাবি করেন, তবে আপনার সদস্য পদ বা পদ বাতিলের ঝুঁকি এখন 100%। নৈতিকতার নিরিখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটাররা যখন কাউকে বিজেপি বিরোধী ভোট দিয়ে জেতান, তখন সেই নেতা যদি জেতার পর বিজেপির শরণাপন্ন হন, তবে তাকে ভোটারদের সাথে চরম বিশ্বাসঘাতকতা নয়। এই আইনি পর্যবেক্ষণের ফলে এখন বিরোধী দলনেতা থেকে শুরু করে বহু নবাগত সংসদ বিধায়কের পদ কার্যত সুতোর উপর ঝুলছে। এর ফলে বাংলার রাজনীতিতে আবার কি একটি বড় রদবদল আসতে চলেছে, নাকি শুভেন্দু অধিকারীর হাতেই থাকবে প্রধান বিরোধী শক্তির চাবিকাঠি? যখনই কোনো বড় আইনি চাপ বা প্রশাসনিক ব্যর্থতা সামনে আসে, তখনই কি জনমানুষের নজর ঘোরাতে নতুন কোনো ইস্যু আমদানি করা হয়? এই প্রশ্নটি এখন প্রতিটি বাঙালির মনে। রাজ্য জুড়ে মসজিদ এবং মন্দির থেকে মাইক সরিয়ে নেওয়ার যে তৎপরতা দেখা যাচ্ছে, তাকে প্রশাসন বলছে শব্দদূষণ নিয়ন্ত্রণ। কিন্তু প্রশ্ন হলো, এই নির্দেশ কি আগে ছিল না? হঠাৎ করেই কেন উৎসবের মরশুমের আগে বা রাজনৈতিক অস্থিরতার মাঝে এই কঠোরতা? আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন, উপাসনালয়ের মাইক নিয়ন্ত্রণের বিষয়টি আদালতের নির্দিষ্ট নির্দেশিকা অনুযায়ী হওয়া উচিত। প্রশাসন যদি একতরফাভাবে বা বেছে বেছে মাইক খুলে নেয়, তবে তা ধর্মীয় ভাবাবেগে আঘাত করার শামিল হতে পারে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে কি কোনো পক্ষ মেরুকরণের রাজনীতি করতে চাইছে? যখন রাজ্যে নিয়োগ দুর্নীতি, চাকরি প্রার্থীদের কান্না আর ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন চরমে, ঠিক তখনই কেন মাইক বিতর্ককে সবার উপরে তুলে আনা হলো? এটা কি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল নয়? আসুন একটু বাস্তবতার দিকে তাকাই। সাধারণ মানুষ যখন বাজারের অগ্নিমূল্য, বেকারত্ব আর দৈনন্দিন জীবনযাপনের সংগ্রামে জেরবার, তখন রাজনৈতিক মঞ্চে চলছে ক্ষমতার কামড়াকামড়ি। শিক্ষিত যুবকেরা যখন রাস্তায় বসে চাকরির দাবি করছে, তখন তাদের সমস্যা সমাধানের চেয়ে বড় হয়ে উঠেছে কে কোন দলে গেল বা কোন মন্দির মসজিদে কটা মাইক বাজলো। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো জাতিকে চরমভাবে কোণঠাসা করার চেষ্টা হয় অথবা তাদের ধর্মীয় অনুভূতির উপর আঘাত হানা হয়, তখন সমাজ বিভাজিত হয়ে পড়ে। আর এই বিভাজনের ফায়দা নেয় কেবল রাজনৈতিক দলগুলো। সুপ্রিম কোর্টের রায়ে যদি সত্যিই কিছু হেভিওয়েট নেতার পদ চলে যায়, তবে কি রাজ্যে আবার উপনির্বাচনের হিড়িক পড়বে? এতে কি সাধারণ মানুষের করের টাকার অপচয় হবে না? সাধারণ মানুষের প্রত্যাশার রাজনীতির বাস্তবতার মধ্যে এই যে দুস্তর ব্যবধান, এটাই আজ আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় ট্র্যাজেডি। গুগল ও বিভিন্ন আইনি সোর্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ভারতের সংবিধানের 10তম তফসিল বা দলত্যাগ বিরোধী আইনকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে সুপ্রিম কোর্ট। এর আগে স্পিকারের হাতে সব ক্ষমতা থাকত, কিন্তু এখন আদালত সরাসরি হস্তক্ষেপে রাজি। এর অর্থ হলো, দলবদল করে পার পাওয়া এখন থেকে অসম্ভব হয়ে পড়বে।
ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে হয়তো আমরা আরও সুস্থ এবং স্বচ্ছ রাজনীতি দেখতে পাবো, যেখানে প্রতীকের গুরুত্ব থাকবে সবচেয়ে বেশি। মাইক ইস্যুটি হয়তো সাময়িকভাবে উত্তেজনা তৈরি করবে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আইনি লড়াইয়ে প্রশাসনকেও জবাবদিহি করতে হবে। আইনজীবীরা ইতিমধ্যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আইনের বাইরে গিয়ে মাইক খোলা চলবে না। এর ফলে প্রশাসন পিছু হটবে নাকি জেদ বজায় রাখতে গিয়ে আরও বড় সামাজিক অস্থিরতা তৈরি করবে। ভিডিওটির শেষে আমরা এক চরম সত্যের মুখোমুখি। সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন পর্যবেক্ষণ কি বাংলার রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন ঘটাবে? যারা নির্বাচনের আগে এক কথা বলে ক্ষমতায় গিয়ে পরে ভোল পাল্টান, তাদের দিন কি ফুরিয়ে এলো? আর মাইক নিয়ে যে নতুন তৎপরতা, আপনি কি মনে করেন তা সত্যিই শব্দদূষণ কমানোর জন্য, নাকি এর পেছনে সরকারের প্রশাসনিক ব্যর্থতা ঢাকার কোনো গোপন ছক রয়েছে? আপনার কি মনে হয়, দলত্যাগীদের কি সত্যি কড়া শাস্তি হওয়া উচিত? আর উপাসনালয়ে মাইক নিয়ন্ত্রণের আইনি পথ কি ঠিক? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন, যাতে সত্য সবার কাছে পৌঁছতে পারে। পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।